আজকে 54 বছর একটা গ্যাস কূপও আপনারা উত্তোলন করতে পারলেন না। অথচ আপনি হয়তো এখন নিজের ঘরে বসে শান্তিতে আছেন, হয়তো পরিবার নিয়ে রাতের খাবার খাচ্ছেন, হয়তো গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের চোখের আড়ালে বঙ্গোপসাগরের হাজার হাজার ফুট গভীরে ঘটে চলেছে এক ভয়ঙ্কর নীরব ডাকাতি। এমন এক বৈজ্ঞানিক ডাকাতি যার শব্দ নেই, ধোঁয়া নেই, যুদ্ধ নেই, কিন্তু ক্ষতির পরিমাণ ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নিজের গ্যাস কোথায় যাচ্ছে? কেন বছরের পর বছর আমরা বিদেশ থেকে এলএনজি কিনে অর্থনীতি ধ্বংস করছি? আর কেন হঠাৎ করেই প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে এমন এক গোপন জ্বালানি চুক্তির দিকে এগোচ্ছেন যা দক্ষিণ এশিয়ার পুরো শক্তির ভারসাম্য বদলে দিতে পারে? আজ আমরা তুলে আনব বঙ্গোপসাগরের তলদেশে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর আন্তর্জাতিক মেগাপ্ল্যানের এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি। বঙ্গোপসাগর শুধু একটি সমুদ্র নয়, এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এই সমুদ্রের নিচে লুকিয়ে আছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, যার উপর দাঁড়িয়ে বদলে যেতে পারে বাংলাদেশের পুরো অর্থনীতি। কিন্তু ভয়ঙ্কর বাস্তবতা হচ্ছে, যে সম্পদ আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারত, সেই সম্পদই বছরের পর বছর ধরে নীরবে বের করে নিয়ে যাচ্ছে প্রতিবেশী শক্তিগুলো, বিশেষ করে ভারত এবং মিয়ানমার। এবং পুরো ঘটনাটি এতটাই নিখুঁতভাবে পরিচালিত হচ্ছে যে সাধারণ মানুষের চোখে কিছুই ধরা পড়ছে না। পদার্থবিজ্ঞানের একটি সাধারণ সূত্র বলছে, গ্যাস সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর ঠিক এই বৈজ্ঞানিক নীতিকেই অস্ত্র বানানো হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের সমুদ্র সীমার একেবারে কাছাকাছি এবং মিয়ানমারের সীমান্তবর্তী গভীর সমুদ্র অঞ্চলে বসানো হয়েছে অত্যাধুনিক ড্রিলিং রিগ এবং বিশাল হাই প্রেশার এক্সট্রাকশন সিস্টেম। কিন্তু তারা নিজের গ্যাস তুলছে না, আসল খেলা হচ্ছে অন্য জায়গায়। এখানেই আসে স্লান্ট ড্রিলিং বা ক্রস বর্ডার ড্রিলিং প্রযুক্তি। সাধারণ মানুষ ভাবতে পারে, এক দেশের ভেতর বসে আরেক দেশের গ্যাস কিভাবে তোলা সম্ভব? উত্তর হচ্ছে, ড্রিলিং পাইপ সোজা নিচে যায় না, এটি মাটির নিচে বাঁক নিয়ে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। অর্থাৎ ভারত নিজের সীমান্তে বসে ড্রিল করছে, কিন্তু পাইপ ধীরে ধীরে ঢুকে যাচ্ছে বাংলাদেশের ভূগর্ভস্থ গ্যাস স্তরে। এরপর ক্রমাগত উত্তোলনের মাধ্যমে তারা তৈরি করছে লো প্রেশার জোন। ফলাফল, বাংলাদেশের গ্যাস স্বাভাবিক নিয়মেই ওই শূন্য স্থান পূরণ করতে ছুটে যাচ্ছে ভারতের পাইপলাইনের দিকে। এক কথায়, আমাদের গ্যাস তাদের পাম্প, আর লাভ তাদের অর্থনীতিতে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই কৌশল নতুন কিছু নয়। 1990 সালে কুয়েতের বিরুদ্ধে ঠিক এমন অভিযোগ তুলেছিল ইরাক। বলা হয়েছিল, কুয়েত সীমান্তের কাছে স্লান্ট ড্রিলিং করে রুমাইলা অয়েল ফিল্ড থেকে তেল তুলছে। সেই অভিযোগকেই কেন্দ্র করে শুরু হয়েছিল উপসাগরীয় যুদ্ধ। আজ প্রায় 3 দশক ধরে একই ধরনের প্রযুক্তিগত কৌশলের অভিযোগ উঠছে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। পার্থক্য একটাই, তখন ইরাক যুদ্ধ করেছিল আর বাংলাদেশ বছরের পর বছর নীরব থেকেছে। 2012 সালে আন্তর্জাতিক সমুদ্র আদালতের রায়ে বাংলাদেশ বিশাল সমুদ্র সীমা পায়। সেদিন পুরো দেশে উৎসব হয়েছিল। সবাই ভেবেছিল বাংলাদেশের অর্থনৈতিক বিপ্লব শুরু হতে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই শুরু হয় আসল খেলা। সমুদ্র জয়ের পর বাংলাদেশের কয়েকটি সম্ভাবনাময় ব্লক পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ভারতের রাষ্ট্রীয় কোম্পানি ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডকে। অবাক করা বিষয় হচ্ছে, দীর্ঘ 1 যুগের বেশি সময় কেটে গেলেও সেই ব্লকগুলো থেকে তারা কার্যত উল্লেখযোগ্য উৎপাদনই শুরু করেনি। প্রশ্ন হচ্ছে কেন? কারণ অনেক বিশ্লেষকের মতে উদ্দেশ্য ছিল গ্যাস তোলা নয়, বরং ব্লকগুলোকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা, যেন বাংলাদেশ নিজে অনুসন্ধান না করতে পারে। আর সেই সুযোগে নিজেদের সমুদ্র সীমা থেকে ক্রমাগত চাপ সৃষ্টি করে বাংলাদেশের রিজার্ভ ধীরে ধীরে নিজেদের দিকে টেনে নেওয়া যায়। এই একই সময়ে ভারত নিজের কৃষ্ণা গোদাবরী বেসিন থেকে শত শত বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন অব্যাহত রেখেছে। অর্থাৎ প্রযুক্তি তাদের আছে, সক্ষমতা আছে, কিন্তু বাংলাদেশের ব্লকে রহস্যজনক নীরবতা। এই চুপচাপ লুণ্ঠনের সবচেয়ে ভয়ঙ্কর প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। নিজস্ব গ্যাস উত্তোলন না হওয়ায় দেশকে বাধ্য হয়ে আন্তর্জাতিক বাজার থেকে ব্যয়বহুল এলএনজি আমদানি করতে হচ্ছে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা শুধু জ্বালানি আমদানিতে বেরিয়ে যাচ্ছে। এই বিপুল বৈদেশিক মুদ্রা দিয়ে নতুন শিল্পাঞ্চল, হাসপাতাল, বিদ্যুৎ প্রকল্প কিংবা রেলপথ তৈরি করা যেত। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশ আজ জ্বালানি সংকটে হাঁসফাঁস করছে। গার্মেন্টস শিল্প উৎপাদন কমাচ্ছে, কারখানায় গ্যাস নেই, বিদ্যুৎ কেন্দ্র পুরো সক্ষমতায় চলছে না, নতুন শিল্প বিনিয়োগ আটকে যাচ্ছে, সাধারণ মানুষ লোডশেডিংয়ে ভুগছে। আর এর পেছনে যে শুধু বাজার সংকট কাজ করছে এমন নয়, বরং গভীরে রয়েছে সমুদ্রের নিচে বহু বছরের জ্বালানি যুদ্ধ। শুধু ভারত নয়,
আন্তর্জাতিক বড় বড় এনার্জি কোম্পানিগুলোকে ঘিরেও রয়েছে প্রশ্ন। অতীতে বিভিন্ন বিদেশি কোম্পানি বাংলাদেশের গভীর সমুদ্র ব্লক নিয়ে আগ্রহ দেখিয়েও শেষ মুহূর্তে সরে গেছে। কেউ দাম নিয়ে আপত্তি তুলেছে, কেউ চুক্তি ঝুলিয়ে রেখেছে। বিশ্লেষকরা বলছেন, পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদে জ্বালানি নির্ভরশীল রাখার একটি বৃহৎ আন্তর্জাতিক কৌশল বহুদিন ধরেই সক্রিয়। কিন্তু এবার দৃশ্যপটে এসেছে নতুন সমীকরণ। সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে পশ্চিমা কোম্পানি কিংবা আঞ্চলিক চাপের বাইরে গিয়ে সরাসরি চীনের অত্যাধুনিক ডিপ সি প্রযুক্তি ব্যবহার করা হবে। কারণ বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী অফশোর ড্রিলিং সক্ষমতা রয়েছে চীনের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোর হাতে। শুধু প্রযুক্তি নয়, দ্রুত অনুসন্ধান, উৎপাদন এবং অবকাঠামো নির্মাণেও তারা এগিয়ে আছে। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিনের নির্ভরশীলতা ভেঙে নিজেদের সমুদ্র সম্পদ নিজেদের হাতেই তোলার পরিকল্পনা নিয়েছে। আর এজন্যই চীনের সঙ্গে একটি বড় কৌশলগত অংশীদারিত্বের কথাও আলোচনায় এসেছে। যদি বঙ্গোপসাগরে বাংলাদেশের নিজস্ব ব্লকে দ্রুত ডিলিং শুরু হয়, তাহলে সমুদ্রের নিচের প্রেসার ব্যালেন্স বদলে যাবে। ভারত সীমান্তের ওপার থেকে তৈরি হওয়া লো প্রেসার জোন আর আগের মতো কাজ করবে না। অর্থাৎ গ্যাসের স্বাভাবিক প্রবাহ আবার বাংলাদেশের দিকেই স্থিতিশীল থাকবে। সহজ ভাষায়, যে পাইপ দিয়ে বছরের পর বছর সম্পদ বেরিয়ে যাচ্ছিল, সেই খেলা বন্ধ হয়ে যাবে। একই সাথে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে আধুনিক প্রযুক্তি দিয়ে শক্তিশালী করার পরিকল্পনাও চলছে, যাতে ভবিষ্যতে বিদেশি কোম্পানির উপর সম্পূর্ণ নির্ভর না করে বাংলাদেশ নিজেই অনুসন্ধান, উৎপাদন এবং রিজার্ভ ব্যবস্থাপনা করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি নিজস্ব গ্যাস উত্তোলন বাড়ানো যায়, তাহলে প্রতি বছর এলএনজি আমদানিতে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়, তার বড় অংশ সাশ্রয় হবে। সেই অর্থ দেশের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা যাবে। কিন্তু এখন প্রশ্ন একটাই, বঙ্গোপসাগরের তলদেশে এতদিন ধরে চলা এই নীরব শক্তির যুদ্ধ কি শেষ হতে যাচ্ছে? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রভাব বলয়ের বাইরে গিয়ে বাংলাদেশ কি সত্যি নিজেদের সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে, নাকি আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক সংঘাত এবং পুরনো ভূরাজনৈতিক খেলাই আবারও থামিয়ে দেবে সেই স্বপ্ন? একটি বিষয় পরিষ্কার, ভবিষ্যতের যুদ্ধ শুধু সীমান্তে হবে না, ভবিষ্যতের যুদ্ধ হবে জ্বালানি নিয়ে, সমুদ্র নিয়ে, সম্পদ নিয়ে। আর সেই যুদ্ধে যে রাষ্ট্র নিজেদের সম্পদ নিজেরা রক্ষা করতে পারবে, আগামী পৃথিবীর নেতৃত্ব শেষ পর্যন্ত তাদের হাতেই থাকবে। বাংলাদেশ এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে। সিদ্ধান্ত একটাই, নিজেদের সম্পদ নিজেদের হাতে তুলে নেওয়া, নাকি শেখ হাসিনার মতো চুপচাপ বসে থেকে 1000 ফুট নিচে চলতে থাকা নীরব ডাকাতি দেখতে থাকা। এখন পুরো দেশের চোখ বঙ্গোপসাগরের দিকে, কারণ সমুদ্রের নিচে যা ঘটছে সেটাই হয়তো লিখে দেবে বাংলাদেশের আগামী কয়েক দশকের অর্থনৈতিক ভাগ্য। দর্শক, আপনি কি মনে করেন, বাংলাদেশ কি পারবে শেষ পর্যন্ত এই গ্যাস নিজেরাই উত্তোলন করতে, নাকি ইন্ডিয়ার দাদাগিরির কাছে হেরে যাবে? জানান আপনার মতামত। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।